আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মির্জা আব্বাসের অভিযোগ। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করায় বিগত সরকার নিবন্ধন বাতিল করেছে বললেন জামায়াতের আমির। গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দাবি। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনে মসজিদ বাসস্থানে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। এবং বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঋতুরাজ বসন্ত বরণ। রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে দেশ জুড়ে সুন্দরবন দিবস পালনের খবর। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না। বাংলাদেশের প্রসঙ্গটি বরং ভারতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সুলতানা হিমু জানাচ্ছেন। দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। লস অ্যাঞ্জেলেসে ও বোস্টনে ভারত নতুন কনসুলেট অফিস খোলার ঘোষণা দিয়েছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের প্রতি গুরুত্ব দেন দুই নেতা। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है। भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। যুক্তরাষ্ট্রে দুদিনের সফরে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী টেক জায়ান্ট ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদী। সুলতানা হিমু, চ্যানেল আই। ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের বিভিন্ন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাতে ভিসা বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরও গভীর করা সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তিনি। সফর শেষ করে শুক্রবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ডক্টর আহমেদ
বেলহল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। বিমানবন্দরে সংক্ষিপ্ত আলাপে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধিনিষেধ তুলে নেওয়া এবং আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন তারা দেশের ক্ষতি করছেন। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে মির্জা আব্বাস বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই ডেভিল রয়েছে। আগস্টের 3 থেকে 5 তারিখের টেলিভিশন সংবাদ দেখলেই তাদের চেনা যাবে। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। ডেভিল খুঁজেন, ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? কবিতার ভাষায় বলেছিল, জীবনেও চাই মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নিবন্ধন ফেরত না দেয়া বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে নিবন্ধন বাতিল করেছে বিগত সরকার। নরসিংদী জেলা জামায়াতে ইসলামের জনসভায় তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। নরসিংদী প্রতিনিধি সুমন রায়কে সাথে নিয়ে তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। নরসিংদীতে বৃহত্তম পরিসরের জনসভায় এই প্রথম জামায়াতে ইসলামের কোনো আমিরের উপস্থিতি। বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামের জনসভায় প্রধান অতিথি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। এটিএম আজহারকে অবিলম্বে মুক্তি না দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী মাঠে নামবে বলে মন্তব্য করে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের কাছে 3 দফা দাবি জানান। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান, কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে। দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ, সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন অবস্থান থাকবে বলে জনসভা থেকে জানানো হয়। নরসিংদী জেলা জামাতের আয়োজনের এই জনসভা যেমন শক্তি প্রদর্শনের, ঠিক তেমনি তৃণমূল নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাইছেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদী থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসএক্স, টেসলা এবং এক্স এর মালিক ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও আলোচনা করেছেন। সেখানে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় ইলন মাস্ক দারিদ্র বিমোচনে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এরশাদের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরশাদ বিরোধী ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্মরণ সমাবেশে একথা বলেন সাবেক ছাত্র নেতারা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্মরণে
শিক্ষা ও গণতন্ত্র স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সে সময়ের ছাত্রনেতারা। সেখানেই সমাবেশে বক্তৃতা করেন তারা। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে, বিভিন্ন ধরনের চক্রান্ত হতে পারে। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। দেশের সংস্কার নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখে না। যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথা চালা দিয়ে উঠতে না পারে। সমাবেশে খায়রুল কবির খোকন, আজিজুর রহমান, মোস্তাক আহমেদ, ফয়জুল হাবিব লালা সহ অনেকে বক্তৃতা করেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র শবে বরাত আজ মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম পবিত্র এই রাত। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এই রাতের মাহাত্ম্য চলতে থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এই রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এই রাতে জীবনের সব ভুলভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা সাদপন্থীদের এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিমউদ্দিন। পরে জুম্মার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। ইজতেমা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। বর্ণিল আয়োজন, নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় অনুষ্ঠিত হলো বসন্ত বরণ উৎসব। সেতারের সুরে রাগ বসন্ত কুমারীর বাজনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। সাথে ছিল রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। মিথিলা নাজনীন জানাচ্ছেন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন কি শুধু আজকেই? সারা জীবন আমার কাছে জীবনের প্রতিটি দিন তোমার সাথে ভ্যালেন্টাইন্স। ভালোবাসি যারে তার হতে কি। বসন্ত কথন, প্রীতিবন্ধনী, আবির খেলা সহ নানা আনুষ্ঠানিকতায় প্রতিবারের ধারাবাহিকতায় বসন্ত বরণ উৎসব। ভালোবাসি যারে সারাটি রাত ধরে। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত উদযাপনে বিভিন্ন বয়সী মানুষের ঢল। আজ ভালোবাসার দিনে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, ঘোরাঘুরি করবো এই প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার মানুষ আমাকে ফুল দিয়েছে, এটাতে আমি অনেক খুশি আজকে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভালোবাসা দিবস প্লাস পয়লা ফাল্গুন, তো সব মিলিয়ে হচ্ছে রঙে রঙিন সবকিছু। এখানে প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা। বাংলায় ষড়ঋতুর শেষ ঋতু বসন্ত। শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে সজীবতা নিয়ে অপার সৌন্দর্যে ধরা দেয় বসন্ত। শুধুমাত্র উৎসব আর আনুষ্ঠানিকতা নয়, বসন্তের প্রীতির বার্তা জুড়ে থাক সারা বছর জুড়ে। সবাইকে শুভ বসন্ত। ষোলতম এশিয়া ফার্মা এক্সপোতে বিদেশিরা বাংলাদেশের ওষুধ শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন। সেই সাথে এই শিল্পে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তারা। মেলার শেষ দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। উদ্যোক্তারা বলছেন, এ ধরনের উদ্যোগ দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন উপাদান এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করবে। সাদি মাহমুদ জানাচ্ছেন।
বর্তমানে বাংলাদেশেই বিশ্বমানের ঔষধ উৎপাদিত হচ্ছে এবং অভ্যন্তরীণ চাহিদার ৯৮% পূরণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে ১৫৭টি দেশে মানসম্মত ঔষধ রপ্তানিও হচ্ছে। পূর্বাচলে ৩ দিনের এশিয়া ফার্মা এক্সপোতে দেশের ঔষধ শিল্পের বিভিন্ন আবিষ্কার এবং অগ্রগতির নানা বিষয় ফুটিয়ে তোলা হয়। এবারের আয়োজনে ৩২টি দেশের ৮০০টি কোম্পানি অংশগ্রহণ করে। এতে করে দেশি বিদেশি উদ্যোক্তারা ঔষধ শিল্প সংক্রান্ত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বিদেশ থেকে বা বিদেশি যে সমস্ত কোম্পানিরা বাংলাদেশে বিভিন্ন মেশিনগুলো এক্সপোর্ট করে, তারাও দেখছে জিনিসটা দেশে এই জাতীয় প্রোডাক্ট তৈরি করছে। তারা আমাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে অথবা আমাদের সার্ভিস সাপোর্ট নিয়ে কোনো কিছু দেশে করতে পারে কিনা সেটাও তারা দেখছে, এবং আমাদের দেশ থেকে কিছু নিতে পারে কিনা সেটাও তারা দেখছে। Opportunities in Bangladesh market and many customers come to us. You can see the collection of our visiting card is already full. এ ধরনের ফার্মা এক্সপো দেশের ঔষধ শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন মেলায় অংশগ্রহণকারীরা। সব ধরনের প্রোডাক্টের কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট, এভরি সলিউশন এখন লোকালি ইনসেপ্টটা প্রোভাইড করতে পারে। প্লাস আমরা এখন এক্সপোর্টের দিকেও যাচ্ছি। কোয়ালিটির ব্যাপারে ইনসেপ্টটা কখনোই ছাড় দেয় না, সুতরাং আমি সবাইকে বলবো যে আপনি লোকালি প্রডিউসড এপিআই ব্যবহার করুন এবং তাতে করে আপনার সময় বাঁচবে, ইকোনমিক্যালি সেভ হবে। সামনে একটা সময় আসবে যখন হয়তো আমরা বাইরেও এপিআই এক্সপোর্ট করব, তখন হয়তো ইন্ডিয়া, চায়না ওদের পাশাপাশি বাংলাদেশের নামটাও উচ্চারিত হবে এজ এ কোয়ালিটি ম্যানুফ্যাকচারার অফ ফিনিশ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অ্যাজ ওয়েল এজ র মেটেরিয়ালস। বর্তমানে $3 বিলিয়ন বাংলাদেশি ঔষধ শিল্পকে চলতি বছরের মধ্যে $6 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন আয়োজকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ভিনদেশে ব্যবসায় বাঙালির সাফল্যের গল্পের নতুন পালক চাঁদপুরের মোহাম্মদ আলী খানের উদ্যোগ। ব্যাংকক প্রবাসী এই বাংলাদেশি মাত্র ৩০ বছরে ব্যাংককে 2টি, মিয়ানমারে 1টি, ভিয়েতনামে 1টি এবং চট্টগ্রামে 1টি ফিশ প্রসেসিং ফুড কারখানা করেছেন। তার কারখানা শতভাগ রপ্তানিমুখী রেডি টু কুক ফিশের জনপ্রিয়তা কাতার, দুবাই, সৌদি আরব ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পৌঁছে গেছে। থাইল্যান্ড ঘুরে মোহাম্মদ আলীর সফলতার গল্প জানাচ্ছেন মাসুর শাকিল। চাঁদপুরের মোহাম্মদ আলী খান সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হন 1995 সালে। মাত্র 30 বছরে তার সিকে ফিশ অ্যান্ড ফুড প্রসেসিং ব্যবসার বিস্তৃতি থাইল্যান্ড ছাড়িয়ে গেছে। প্রথম এখানে আমি কিছু তাওয়ালের ব্যবসা করি জাপানের সঙ্গে, তারপর ওইটা বাদ দিয়ে মাছের ব্যবসা শুরু করি। কাতার, দুবাই, সৌদি আরবের পাশাপাশি সিকে ফুডসের চাহিদা ও জনপ্রিয়তা আমেরিকা এবং ইউরোপীয়। ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডস 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর ব্যবসা আমি এখন 20 দেশে এক্সপোর্ট করতেছি। আর আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনার ইউকে, ইউএসএ, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, কানাডা, কাতার, বাহরাইন, এখানে আমাদের নিজস্ব কোল্ড স্টোর আছে, সিঙ্গাপুর। থাইল্যান্ডের চা চিং চাও প্রদেশে তার কারখানায় 300 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। থাইদের অনেকে সিকে ফুডসে দীর্ঘদিন ধরে কাজ করছেন। থাইল্যান্ডে 300 জেনারেল ওয়ার্কার আছে, 2 জন আছে বাংলাদেশি আর কি। আর এখানে বাংলাদেশ লোক আনতে হলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আনতে হয়, ওয়ার্ক পারমিটের খরচ অত্যাধিক বেশি। Working with a good man and he carefully all customer and employer. উদ্যোক্তা মোহাম্মদ আলী খান বলছেন, বাংলাদেশ দূতাবাসের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিকে ফুডসে বাংলাদেশ থেকে ভালো বেতনে শ্রমিক নিতে পারছেন না তিনি। মাসুর শাকিল, চ্যানেল আই, চা চিং চাও প্রদেশ, থাইল্যান্ড। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বিদেশে বসবাসরত 2 বাংলাদেশের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি হয়ে ওঠে সারা বিশ্বের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রায় 2 বছরের বিভিন্ন কার্যক্রম শেষে ইউনেস্কোর প্যারিস অধিবেশন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। 1998 সালে জাতিসংঘ মহাসচিব
কফি আনানের কাছে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। আবেদনটি সম্পর্কে জানতে পেরে জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকেও একই ধরনের প্রস্তাব আনতে রফিকুল ইসলামকে অনুরোধ করেন জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মকর্তা হাসান ফেরদৌস। এরই পরিপ্রেক্ষিতে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংগঠন করেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। কয়েকজন ভিন্ন ভাষাভাষীকে সাথে নিয়ে কফি আনানের কাছে আবারও চিঠি লিখেন তারা। পরবর্তীতে বাংলাদেশের এ প্রস্তাবের পক্ষে কাজ করে আরও কয়েকটি দেশ। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপিত হয়। অবশেষে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১০ সালের ২১শে অক্টোবর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৬৫তম অধিবেশনেও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাশ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। ছাত্র জনতার নতুন দল হবে সাধারণ মানুষের এবং মধ্যপন্থী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে সেজন্য ৭২-এর সংবিধান বদলে গণমানুষের জন্য নতুন সংবিধান করতে হবে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক কমিটির আলোচনায় বক্তারা বলেন, নতুন রাজনৈতিক দলের অন্যতম এজেন্ডা হবে গণপরিষদ নির্বাচন। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি তোলা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী রোড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়িতে মহোৎসব হয়েছে। সঞ্জীব ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুর বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং মতুয়া ভক্তরা উপস্থিত ছিলেন। ঠাকুরবাড়ির এই অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট শাহ মোহাম্মদ নাজমুল করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুটিন চেকআপের জন্য তিনি রোববার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার সকাল ৮টা ৪০ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকর মালিথার একমাত্র বোন নাজিয়াত মালিথা বৃষ্টির স্বামী নাজমুল করিম। মরহুমের নামাজে জানাজা বাদ এশা চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কোয়েলগাছি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানেই দাফন করা হবে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর গাজায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িতেই বসবাস করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের জন্য তৈরি অস্থায়ী বাড়ি মিশর সীমান্তে আটকে রেখেছে ইসরায়েলি সেনারা। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার ৩ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এ বিষয়ে ইসরায়েল বলছে, শনিবারের মধ্যে মুক্তি না দিলে আবারও গাজায় যুদ্ধ শুরু হবে। গাজার ধ্বংসযজ্ঞকে মারাত্মক ভূমিকম্পের সাথে তুলনা করেছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, গাজার মানবিক বিপর্যয় কাটাতে সবাইকে একযোগে প্রচেষ্টা চালানো উচিত। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও প্রহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। আই স্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু এবং অন্যরা। নিটুল টাটা, বিশেষ সংবাদ।
প্লাস্টিক সহ সব ধরনের দূষণ বন্ধের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা দিয়ে দেশজুড়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। এ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়েছে। সুন্দরবন রক্ষার দাবিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে মানববন্ধন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সংলাপ হয়েছে। অপরদিকে শোভাযাত্রা, আলোচনা সহ নানা কর্মসূচিতে সাতক্ষীরা জেলা জুড়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস, যা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়। উপকূলীয় জনপদের লাখো মানুষের জীবন জীবিকার সাথে সরাসরি জড়িত সুন্দরবন রক্ষায় নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা এবং সার্বিক জনসচেতনতা বাড়াতে কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে আহ্বান জানানো হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কানাডায় বাংলাদেশি মালিকানাধীন প্রথম মর্গেজ কর্পোরেশন ওহাজ মর্গেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের উদ্যোগে নেটওয়ার্কিং সেমিনার হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিডি ফিউশন রেস্তোরাঁয় এই সেমিনার হয়। এ সময় বিনিয়োগ এবং আর্থিক খাতে বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন। সেমিনারে কোম্পানির প্রধান ব্যারিস্টার ওমর আল জাহিদ কোম্পানির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে জানানো হয়, রিয়েল এস্টেট খাতে মর্গেজ প্রদান ছাড়াও আরআরএসপি, আরইএসপি, টিএফএস এর মতো রেজিস্টার্ড প্রোডাক্টে বিনিয়োগের সুযোগ দিচ্ছে ওহাজ মর্গেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এছাড়াও ক্ষুদ্র ঋণ, লাইন অফ ক্রেডিট, রিফাইন্যান্সিং করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মির্জা আব্বাসের অভিযোগ। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করায় বিগত সরকার নিবন্ধন বাতিল করেছে বললেন জামায়াতের আমির। গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দাবি। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনে মসজিদ বাসস্থানে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগি। এবং বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় ঋতুরাজ বসন্ত বরণ, রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।